তো ঠিক আছে বাচ্চারা, তো আমরা শুরু করছি আমাদের আজকের লেকচার। আজকে আমরা তোমার থার্মোডাইনামিক্সের তোমার সিস্টেম, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এগুলো পড়বো। ঠিক আছে, তো এতদিন পর্যন্ত আমরা যে টপিকসগুলো পড়ছিলাম সেটা হচ্ছে থার্মোমিটার, এটা একটা কনসেপ্ট ছিল। তো আজকে থেকে মেইনলি তোমার থার্মোডাইনামিক্সের মেইন পড়া শুরু। ওকে, তো দেখো বাচ্চারা শুরু করি আমাদের আজকের লেকচার। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সিস্টেম। ওকে, তারপর আমরা পড়বো পরিবেশ। কি পড়বো বলো না? পরিবেশ, যেটা ইংলিশে কি বলে জানো? সারাউন্ডিং। ওকে, ঠিক আছে। তো সিস্টেম কি আর পরিবেশ কি সেই জিনিসটা একটু বুঝো। এই সৌরজগতের তুমি যে জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করবা সেটা হচ্ছে তোমার সিস্টেম। ওকে, যেমন মনে করো আমার কেউ নাই, আমি এই কলমটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। ওকে, তো এই কলমটা দেখলাম যেটা কালো, কেমন সুন্দর লাগে, তো তাই না? তো দেখো, তো আমি এই কলমটা নিয়ে চিন্তা ভাবনা করছি, তো এই কলমটা হচ্ছে আমার সিস্টেম। আর এই কলমের বাইরে যারা আছে না, তারা হচ্ছে পরিবেশ। ওকে, তাহলে তুমি যাকে নিয়ে চিন্তা ভাবনা করো সে তোমার সিস্টেম, আর ওর বাইরে যা কিছু আছে সব কিছু পরিবেশ। ঠিক আছে, যেমন হচ্ছে আমি এখন মনে করো তোমার একটা লাইট নিয়ে চিন্তা ভাবনা করছি, এখানে একটা লাইট আছে, তো ওই লাইটটা আমাদের সিস্টেম। আর লাইটের আশেপাশে যা আছে, মানে লাইট বাদে যা আছে সব হচ্ছে পরিবেশ। ওকে, ঠিক আছে। তো আমরা সিস্টেম বুঝলাম। সিস্টেম হচ্ছে আমরা সৌরজগতের যে জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করবো সেটা আমাদের সিস্টেম, আর এর বাইরে যা কিছু থাকবে সব কিছুকে আমরা পরিবেশ বলবো। ওকে, আচ্ছা, এখন সিস্টেম কয় প্রকার দেখো। সিস্টেম হচ্ছে 3 প্রকার। একটা নাম হচ্ছে উন্মুক্ত সিস্টেম। কি সিস্টেম? উন্মুক্ত সিস্টেম, যেটা ইংলিশে কি বলে জানো? ওপেন সিস্টেম। ওকে, তারপর আরেক সিস্টেম হচ্ছে বদ্ধ সিস্টেম, যেটাকে আমরা ইংলিশে কি বলি জানো? সেটাকে আমরা ইংলিশে বলি ক্লোজ সিস্টেম, ক্লোজড। 3 নাম্বার হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। কি সিস্টেম? বিচ্ছিন্ন। ওকে, যেটাকে আমরা বলি আইসোলেটেড, আইসোলেটেড, আইসোলেটেড সিস্টেম। ওকে, তো বাচ্চারা দেখো, তো আমরা বুঝলাম যে সিস্টেম হচ্ছে যাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে আমাদের সিস্টেম, এর বাইরে যা কিছু আছে সেটা হচ্ছে আমাদের কি? পরিবেশ। এখন 3 ধরনের সিস্টেম বুঝলাম, একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, একটা বদ্ধ সিস্টেম, একটা বিচ্ছিন্ন সিস্টেম। হ্যাঁ, 3 প্রকার সিস্টেম আছে। এখন আমরা একটু এই সিস্টেমগুলো নিয়ে একটু পড়ালেখা করব, যে কোনটা কি বোঝায় আসলে। দেখো দেখো তো কি সুন্দর একটা কি আঁকছি বলো তো? পাত্র আঁকছি না? কিউট হয়েছে না বাচ্চারা? ওয়াও না? হ্যাঁ, তো দেখো এখন আমরা যে কাজটা করবো, নিজ দিয়ে আগুন লাগাই দিব, বুঝছো? আগুন লাগাই দিলাম। আচ্ছা, যখন আগুন লাগাই দিব তখন কি হবে বলো তো? এই পানিগুলো গরম হবে, এবং এই পানির পার্টিকেলগুলোকে আমাদের এখানেও চলে আসবে কিনা? হ্যাঁ, এখানেও চলে আসবে। তাহলে আমরা এখন এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, তাহলে এটাই আমাদের সিস্টেম, আর এর বাইরে যা কিছু আছে সব পরিবেশ। তাহলে আমাদের এই সিস্টেমটা পরিবেশের সাথে কি বিনিময় করছে দেখো তো? কি ট্রান্সফার করছে? ভর। তাহলে আমাদের এই সিস্টেমটা পরিবেশের সাথে ভর বিনিময় করছে। আচ্ছা বলো তো, সে কি কোনো শক্তি বিনিময় করছে? হ্যাঁ, সে হিটও কিন্তু বিনিময় করে, সে কিন্তু পরিবেশকে হিটও দেয়। তাহলে আমরা বলবো আমাদের এই সিস্টেমটা ভর এবং শক্তি দুইটাই বিনিময় করছে। হ্যাঁ, তাহলে যে সিস্টেম তোমার পরিবেশের সাথে ভর এবং শক্তি দুইটাই বিনিময় করে সেটার নাম হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। ওকে, ঠিক আছে। তাহলে ওপেন সিস্টেম কি করবে? ভরও বিনিময় করবে, শক্তিও বিনিময় করবে। আচ্ছা, তো এখন আমরা যদি তোমাকে বলি, আচ্ছা বলো, আমরা এখানে একটা ঢাকনা দিয়ে দিছি, কি সুন্দর ঢাকনা, এরকম করে দিয়ে দিছি। তাহলে আমাদের এই পাত্রটা এখন পরিবেশকে কি আর মাস বা ভর দিতে পারবে বাচ্চারা? না, ভর দিতে পারবে না। তখন সে শুধু তাপ দিতে পারবে। বাচ্চারা তাপ দিতে পারবে না। দেখো, তুমি এরকম একটা পানির পাত্র নিয়ে এর উপর এরকম ঢাকনা দিয়ে উপরে হাত দিয়ে ধরে রাখো, দেখবা যে কি যেন একটা হাতে আসতেছে, গরম লাগতেছে, মানে হিট আসতেছে না? হ্যাঁ, তাহলে যখন আমরা ঢেকে দিলাম তখন আমাদের এই সিস্টেমটা পরিবেশে শুধু শক্তি দেয়, কোনো ভর কি দেয় না, কোনো ভর বিনিময় করতে পারে না। তাহলে যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তির বিনিময় করে, ভরের বিনিময় করে না, সেই সিস্টেমের নাম হচ্ছে ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম। আচ্ছা, তো এই পর্যন্ত বুঝলাম। এখন আমরা যে কাজটা করবো, শোনো, আমাদের যত জামা কাপড় আছে আমরা সব এটাকে ঢেকে দিলাম। হ্যাঁ, আমাদের এই সিস্টেমটাকে জামা কাপড় দিয়ে একদম আবদ্ধ করে একদম ঢেকে দিছি। তাহলে ঢেকে দিলে কি হবে বলো তো? এখান থেকে তাপ কি আর বাইরে যেতে পারতেছে না। তাহলে এখন কি হচ্ছে? আমাদের এই সিস্টেমটা পরিবেশে ভরও দিতে পারতেছে না, শক্তিও দিতে পারতেছে না। তখন এই সিস্টেমটাকে আমরা বলি বিচ্ছিন্ন সিস্টেম।
ওকে, তাহলে আমাদের ওপেন সিস্টেম কি? ওপেন সিস্টেম হচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি দুইটাই বিনিময় করতে পারে, সেটা আমাদের উন্মুক্ত সিস্টেম। যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করে, ভর বিনিময় করতে পারে না, সেটাকে আমরা বলি বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম। আর যেটা কিছুই বিনিময় করতে পারে না, তাকে আমরা বলবো বিচ্ছিন্ন, সে একদম বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা বলবো বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। ওকে, তাহলে আমরা এই 3 প্রকার সিস্টেম সম্পর্কে বুঝতে পারলাম যে সিস্টেম হচ্ছে যাকে নিয়ে চিন্তা ভাবনা করবো সেটা আমাদের সিস্টেম। আর 3 প্রকার সিস্টেম আছে, একটা উন্মুক্ত সিস্টেম, একটা বদ্ধ সিস্টেম, একটা বিচ্ছিন্ন সিস্টেম। যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি দুইটাই বিনিময় করে সেটা উন্মুক্ত। যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তির বিনিময় করে, ভর বিনিময় করে না, সেটার নাম হচ্ছে কি? বদ্ধ। আর কিছু বিনিময় করে না মানে বিচ্ছিন্ন। ওকে, তারপর পরিবেশ বুঝলাম না? আচ্ছা, তো এইগুলো বাচ্চারা তোমরা 1 মার্কে আসে, 1 মার্কে আসে। হ্যাঁ, যেটা বলতে কি বুঝো? আচ্ছা, তাহলে আমরা আরো একটা ডেফিনেশন পড়ি। দেখো, তাহলে আমরা সিস্টেম কি সেই জিনিসটা বুঝলাম, আর পরিবেশ কি সেই জিনিসটা বুঝলাম, নাকি বাচ্চারা? ওকে, আবার এই জিনিসটা দেখো, তোমার তাপগতীয় স্থানাঙ্ক, তাপগতীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া, যেটাকে ইংলিশে বলে থার্মোডাইনামিক কোঅর্ডিনেট, অথবা এটাকে ভেরিয়েবল বা প্যারামিটারও বলে। ঠিক আছে, থার্মোডাইনামিক ভেরিয়েবল বা প্যারামিটার। আর তাপগতীয় প্রক্রিয়াকে আমরা বলি থার্মোডাইনামিক প্রসেস। কি বলছি বাচ্চারা? প্রসেস। ওকে, তো এখন এই 2টা জিনিস একটু বুঝো। হ্যাঁ, এদিকে তাকে 1 মার্কে আসে। আচ্ছা দেখো, বিষয়টা আগে বুঝো, তাপগতীয় স্থানাঙ্ক কি, তাপগতীয় প্রক্রিয়া কি। আচ্ছা বলো তো, আমি এখানে একটা গ্যাসের পাত্র নিয়েছি, তাই না? হ্যাঁ, তাহলে এই যে গ্যাসের পাত্রটা নিলাম, এই গ্যাসের পাত্রে কি থাকবে? গ্যাস থাকবে, তাই না? তাহলে এই গ্যাসটা কি অবস্থায় আছে সেটা বোঝার জন্য আমাকে তার 3টা ভ্যালু জানতে হয়। একটা হচ্ছে তার চাপ কত, সে কত চাপ দিচ্ছে, এক হচ্ছে সে কত আয়তনে আছে, এক হচ্ছে সে কত তাপমাত্রায় আছে। ওকে, তাহলে একটা গ্যাসীয় সিস্টেমের অবস্থা বোঝার জন্য তোমাকে মোটামুটি 3টা চলকের মান জানতে হয়। তুমি যদি এই 3টা চলকের মান জানো, মোটামুটি তুমি বুঝতে পারবা যে ওই গ্যাসটা কোন স্টেটে আছে, তাই না? মনে করো টেম্পারেচার কম আছে, তাহলে তুমি বলবো যে এটা লো টেম্পারেচার আছে। টেম্পারেচার হাই মানে কি গ্যাসটা অনেক উত্তপ্ত না? হ্যাঁ, তাহলে মোটামুটি একটা গ্যাসীয় সিস্টেমকে এক্সপ্লেইন করার জন্য আমরা এই 3টা চলকের মান জানলেই হয়। আচ্ছা, তো এই 3টা চলককে আমরা বলি একটা গ্যাসীয় সিস্টেমের তাপগতীয় স্থানাঙ্ক। তাহলে তাপগতীয় স্থানাঙ্ক বলতে আসলে কি বোঝায়? যে সমস্ত চলকের মান জানলে আমরা একটা সিস্টেমকে বর্ণনা করতে পারি, সেই চলকগুলোকে আমরা বলি কি? তাপগতীয় স্থানাঙ্ক বা থার্মোডাইনামিক কোঅর্ডিনেট। ওকে, তাহলে তাপগতীয় স্থানাঙ্ক কি? সেটা হচ্ছে একটা সিস্টেমকে বর্ণনা করার জন্য যে প্যারামিটারগুলা বা যে চলকগুলোর মান জানতে হয়, সেটাকে আমরা বলি তাপগতীয় স্থানাঙ্ক। হ্যাঁ, তাহলে একটা গ্যাসীয় সিস্টেম যদি তুমি নাও, তাহলে গ্যাসীয় সিস্টেমের অবস্থা এক্সপ্লেইন করার জন্য তোমাকে মোটামুটি চাপ, আয়তন, তাপমাত্রা এই 3টা ভেরিয়েবল জানতে হয়। তখন আমরা বলবো তারাই হচ্ছে তাপগতীয় কি? স্থানাঙ্ক, তাই না? তাহলে একটা গ্যাসীয় সিস্টেমের তাপগতীয় স্থানাঙ্ক কারা? চাপ, আয়তন, তাপমাত্রা। আচ্ছা, তো আমরা তাপগতীয় স্থানাঙ্ক জিনিসটা বুঝলাম যে সমস্ত রাশিগুলোর মানের উপর একটা সিস্টেম ডিপেন্ড করে, অথবা একটা সিস্টেমকে এক্সপ্লেন করার জন্য যে সমস্ত চলকের মান জানতে হয় সেগুলোকে আমরা বলবো তাপগতীয় স্থানাঙ্ক। আচ্ছা, এখন দেখো তাহলে তাপগতীয় প্রক্রিয়া জিনিসটা কি। আচ্ছা আচ্ছা বলো তো আমাকে একটু বাচ্চারা, আমরা যখন এই যে গ্যাস সিস্টেমটা আমরা নিলাম, এটাকে যদি আমরা উপরের দিকে উঠাই তাহলে কি হবে? যখন তুমি এটাকে উপরের দিকে উঠাবা তাহলে এই গ্যাসটার আয়তন চেঞ্জ হবে কি না? হ্যাঁ, আয়তন চেঞ্জ হয়ে যাবে। তাহলে তুমি যখন এটা উপরের দিকে উঠাইলে আয়তন চেঞ্জ হইলো। আচ্ছা, আয়তন চেঞ্জ হলে আবার চাপও কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, তাহলে যেই পরিবর্তনের ফলে একটা কি হয়? একটা তোমার তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয়। এভাবে বলবা যে পরিবর্তন করলে তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে বলে তাপগতীয় প্রক্রিয়া। কি বলছি? যে পরিবর্তনের ফলে তোমার তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হবে, সেই প্রক্রিয়াটার নাম কি, বা সেই পরিবর্তনটাকে আমরা বলি তাপগতীয় প্রক্রিয়া। তাহলে তাপগতীয় স্থানাঙ্ক কি? একটা সিস্টেমকে বর্ণনা করার জন্য যে সমস্ত চলকের মান জানতে হয় সেগুলো হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। আর যে পরিবর্তন করলে তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে বলে তাপগতীয় প্রক্রিয়া।
বুঝছো না? বোঝা নাই। ওকে, তো আমরা এই পর্যন্ত সবাই বুঝছি কিনা আমাকে একটু বলো যে সিস্টেম কি। সিস্টেম হচ্ছে আমরা যাকে নিয়ে চিন্তা ভাবনা করি সে আমাদের সিস্টেম, এর বাইরে যা আছে তা হচ্ছে পরিবেশ। ওকে, আচ্ছা, তারপর আমরা তাপগতীয় স্থানাঙ্ক কি সেটা বুঝলাম, তাপগতীয় প্রক্রিয়া কি সেটা বুঝলাম। হ্যাঁ, এখন আমরা অভ্যন্তরীণ শক্তি কি সেই জিনিসটা একটু বুঝবো। ওকে, আগে এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো। ওকে, ঠিক আছে। ওকে, তো বাচ্চারা এখন মনোযোগ দাও, আমরা এখন অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি সেটা বুঝবো। হ্যাঁ, ওকে, খুবই মজার জিনিস এবং বেসিক জিনিস বাচ্চারা, অনেক কিছু তোমার ক্লিয়ার হবে এখন। দেখো, অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, এই কনসেপ্ট অনেক সুন্দর বাচ্চারা, এটাকে আমরা সুপার ডুপার বলতে পারি, সুপার ডুপার বাম্পার হিট, বাট কম কম আর কি। মানে এটা হচ্ছে একটু বেসিক কনসেপ্ট। তো দেখো আসলে অভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়, এটা আমরা কি বুঝি, এটাকে ইংলিশে বলে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। ওকে, তো ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কি বুঝি। দেখো দেখো, মনে করো আমি তোমাকে বললাম যে আমরা এখানে একটা গ্যাসীয় সিস্টেম নিব, ঠিক আছে, একটা গ্যাসীয় সিস্টেম নিলাম, তাহলে গ্যাসীয় সিস্টেমে কে থাকবে বলো না? গ্যাস থাকবে না? হ্যাঁ, এটা একটা পিস্টন যাকে নিয়ে আমরা এরকম করে উপরে নিচে ওঠানামা করতে পারি। আচ্ছা, এখানে একটা তরল সিস্টেম নিছি, হ্যাঁ, তরল লিকুইড, আচ্ছা এটা লিকুইড, হ্যাঁ এটা হচ্ছে গ্যাস। ওকে, এখানে পানি বা যে কোনো একটা লিকুইড চিন্তা করতে পারো। আর এখানে সলিড আছে, সলিড তো বুঝো কঠিন। হ্যাঁ, ওকে, তো আমরা তিন ধরনের পদার্থ নিছি। দেখো, একটা হচ্ছে গ্যাস, নিচে লিখে হচ্ছে না, হ্যাঁ গ্যাস, তারপর কে বলো না? তরল, তারপরে কে বলো না? কঠিন। আচ্ছা, ঠিক আছে, তো এখন দেখো মনোযোগ দিবা। তাহলে আমাদের বিভিন্ন প্রকার পদার্থ আমরা নিলাম, তিন টাইপের পদার্থ নিছি, একটা কঠিন, তরল আর একটা গ্যাস। এখন কথা হচ্ছে কি শোনো, কথা হচ্ছে আমাদের এখানে তো গ্যাস আছে না, আচ্ছা দাঁড়াও, এখানে গ্যাসের পার্টিকেল আছে, গ্যাসের পার্টিকেল। তাহলে এই যে গ্যাসের পার্টিকেলগুলো আছে না, তারা খুব কিন্তু দুষ্ট, বুঝছো, খালি ছোটাছুটি করে, খালি ছোটাছুটি করে। আচ্ছা, তাহলে তাদের এই যে ছোটাছুটি বা মোশন, তাদের কি টাইপের মোশন আছে তোমরা কি জানো? তার তিন ধরনের মোশন থাকে। হ্যাঁ, একটা হচ্ছে রৈখিক গতি, রৈখিক গতি, একটা হচ্ছে ঘূর্ণন গতি, ঘূর্ণন, বা এটাকে আবর্তনও বলে, আবর্তন। আচ্ছা, আর একটা হচ্ছে কম্পন, ঠিক আছে। আচ্ছা, তাহলে তিন ধরনের মোশনের ফলে তার তিন ধরনের গতিশক্তি থাকে, ঠিক আছে। তাহলে রৈখিক বরাবর মোশনের ফলে রৈখিক গতিশক্তি থাকে, ঘূর্ণনের কারণে ঘূর্ণন গতিশক্তি থাকে, আর আবর্তনের কারণে বা ঘূর্ণন তো আর আবর্তন তো একই, আর কম্পনের কারণে কম্পন গতিশক্তি। তাহলে আমি তোমাকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে গ্যাসীয়, আমরা যে পদার্থটা নিলাম, গ্যাসীয় পদার্থ বা গ্যাসীয় সিস্টেমটা নিলাম, ওই গ্যাসীয় সিস্টেমের যে অণুগুলো আছে তার তিন ধরনের মোশনের কারণে তাদের তিন ধরনের শক্তি থাকে, একটা রৈখিক গতিশক্তি, একটা ঘূর্ণন গতিশক্তি আর একটা কম্পন গতিশক্তি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে গ্যাসীয় সিস্টেমের এই তিন ধরনের গতিশক্তি থাকে। আচ্ছা, যদি তুমি তরল সিস্টেম না, তাহলে কি তার এই তিন ধরনের মোশন থাকে? হ্যাঁ, তুমি যদি তরলের পার্টিকেল নিয়ে চিন্তা করো, তরলের পার্টিকেলগুলোর ওই তিন ধরনের মোশনই থাকে, বাট কম 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 কম। মানে গ্যাসের যেমন সুন্দর মোশনগুলা, তরলের ক্ষেত্রে এত ফ্রিলি মুভ করতে পারে না। গ্যাসে যেমন ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে পারে, তরলে এত ফ্রি না, বাট আছে এই ধরনের মোশন আছে, বাট হালকা। কিন্তু কঠিনে বাচ্চারা শুধুমাত্র কম্পন থাকে, শুধু কি থাকে বলো না? কম্পন। আচ্ছা, তাহলে এখানে শুধু কম্পন থাকে। আচ্ছা, আমাদের কথা এটা না, আমাদের কথা কি, আমরা বুঝলাম যে ঠিক আছে কোন ধরনের পদার্থে কোন ধরনের মোশন থাকে বা কোন ধরনের শক্তি থাকে, সেই জিনিসটা আমরা বুঝলাম। এখন কথা কি শোনো, কথাটা হচ্ছে আমরা যদি এই গ্যাসীয় সিস্টেমটার মধ্যে আরো কিছু তাপ দেই, কিছু হিট দেই, তাহলে কি এই অণুগুলোর শক্তি বাড়বে না? হ্যাঁ, অণুগুলোর শক্তি বাড়বে। শক্তি বাড়াটাকে তো আমরা অভ্যন্তরীণ শক্তি বলতেছি। হ্যাঁ, তাহলে আমরা যখন কিছু তাপ দিচ্ছি, এতে কি হচ্ছে? গ্যাসের শক্তিগুলো বাড়ছে, অণুগুলোর শক্তি বাড়ছে। শক্তি বাড়া মানে আসলে কি? শক্তি বাড়া মানে আসলে তাদের এই তিন ধরনের মোশন বেড়ে যাচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে বিষয়টা কি হচ্ছে, যখন আমরা একটা গ্যাসকে কিছু এনার্জি দিচ্ছি বা একটা পদার্থকে কিছু এনার্জি দিচ্ছি, তাহলে তাদের এই শক্তিগুলা বেড়ে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি এই শক্তিগুলা যার বেশি তার অভ্যন্তরীণ শক্তি বেশি, এই শক্তিগুলা যার কম তার অভ্যন্তরীণ শক্তি কম? হ্যাঁ বাচ্চারা, আমরা আসলে এটা বলতে পারি, কারণ একটা গ্যাসীয় সিস্টেম বা একটা পদার্থের ভিতরে যে অণুগুলা, তাদের আসলে কোন ধরনের শক্তি থাকে? তাদের এই তিন ধরনের মোশনে থাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা, আমরা কি বলতে পারি, একটা পদার্থের অণু বলতে পারি। দেখো শোনো, তাহলে আমরা এই যে গ্যাসীয় সিস্টেমটা নিলাম, এই গ্যাসীয় সিস্টেমে এখানে অণু বলতে পারবো না, যে আমাদের একটা গ্যাসীয় পদার্থের অণু বা পরমাণু বলা যায়। দেখো, অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে, বা মৌলিক কণাও থাকতে পারে। বিষয়টি বুঝো কি বলতে যাচ্ছি, মৌলিক কণা মানে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির ডেফিনেশন দিব। হ্যাঁ, তাহলে অভ্যন্তরীণ শুধু গ্যাস নিয়ে নাও, মানে যে কোনো পদার্থের অভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায় সেই জিনিসটা আমরা বলতেছি। তাহলে কোনো একটা পদার্থের ভিতরের অণু, যেমন অণু কেন বলতেছি, কারণ এখানে মিথেন গ্যাস আছে। মনে করো মিথেন গ্যাস থাকলে এটা কি তোমার অণু না?
যদি হিলিয়াম গ্যাস থাকতো তখন আমরা বলতাম পরমাণু। মানে আসলে একটা পদার্থের ভিতরে অণুও থাকতে পারে, পরমাণু থাকতে পারে, অথবা মৌলিক কণাও থাকতে পারে। হ্যাঁ, তাহলে কোনো একটা পদার্থের ভিতরের যে অণু বা পরমাণু বা মৌলিক কণাগুলো আছে, ওই কণাগুলার রৈখিক গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি, কম্পন গতিশক্তির ফলে উদ্ভূত শক্তি, মানে এইসব গতিশক্তির কারণে যে শক্তিটা তার ভিতরে থাকে, সেই শক্তিটার নামই হচ্ছে আমাদের কি? অভ্যন্তরীণ শক্তি। তাহলে কি আমরা অভ্যন্তরীণ শক্তির ডেফিনেশনটা দিতে পারছি বাচ্চারা? হ্যাঁ, তাহলে অভ্যন্তরীণ শক্তি কি? তুমি বলবা যে একটা পদার্থের ভিতরের অণু বা পরমাণু বা মৌলিক কণাগুলার রৈখিক গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি, কম্পন গতিশক্তির ফলে সৃষ্ট যে শক্তিটা হয় বা এর ফলে যে শক্তিটা উদ্ভূত হয়, সেই শক্তিটাকে আমরা বলি কি? অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে? তাহলে অণু, পরমাণু বা মৌলিক কণাগুলার রৈখিক গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি, কম্পন গতিশক্তির ফলে উদ্ভূত শক্তিটার নামই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তাহলে এই শক্তিগুলো যখন বেড়ে যায়, অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়। এই শক্তিগুলো যখন কমে যায়, অভ্যন্তরীণ শক্তি কমে যায়। ঠিক আছে? তারপর মোটামুটি বুঝি যে অভ্যন্তরীণ শক্তি কি, আমরা আসলে পারবো। যদি বলে যে অভ্যন্তরীণ শক্তি কি, আমরা ইনশাআল্লাহ ডেফিনেশনটা দিতে পারবো। এবং অভ্যন্তরীণ শক্তি কি বলতে সেটা কি বুঝে সেটা আমরা বুঝলাম। আচ্ছা, তো এখন বাচ্চারা আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা দেখো, একটা সিস্টেমে বা একটা পদার্থের ভিতরে কি পরিমাণ অভ্যন্তরীণ শক্তি আছে সেই জিনিসটা আমরা এখন মাপবো। আসলে কি পরিমাণ শক্তি আছে এটা মাপার চেয়ে কি পরিমাণ শক্তির পরিবর্তন হচ্ছে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে একটা পদার্থের ভিতরের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেমন হচ্ছে ওই জিনিসটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর কতটুকু শক্তি আছে এটাও আমরা মাপতে পারবো, সমস্যা নাই। তো এখন আমরা দেখবো যে একটা পদার্থের ভিতরের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কিভাবে বার করতে হয়, অথবা কতটুকু অভ্যন্তরীণ শক্তি আছে সেটা কিভাবে বার করতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখবো। আচ্ছা, তো দেখো আমরা সেই জিনিসটা এখন দেখতেছি, মনোযোগ দাও। ওকে, ঠিক আছে। আমরা এখন বার করবো আসলে অভ্যন্তরীণ শক্তি কি সেটা তো বুঝলাম। হ্যাঁ, তারপর আমরা দেখতেছি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিভাবে বার করতে হয় সেটা দেখো। তো আমি তোমাকে বললাম যে এটা আমাদের একটা গ্যাসীয় সিস্টেম। ঠিক আছে? তাহলে এই গ্যাসীয় সিস্টেমটা আমরা নিলাম, এর ভিতরে কে আছে? গ্যাসের অণু আছে, তাই না? হ্যাঁ, গ্যাসের অণুগুলো খুবই দুষ্ট বাচ্চারা, আর কতবার বলবো দেখো। আচ্ছা, যাই হোক, গ্যাসের অণুগুলো অনেক দুষ্ট। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমি কি কাজ করবো শোনো। মনে করো তার একটা তাপমাত্রা সে আছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট এনার্জিতে আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় আছে। যদি আমরা নিচ দিয়ে আগুন লাগাই দিই বাচ্চারা, আগুন লাগাই দেওয়া মানে কি আমরা কিছু হিট দিচ্ছি না? হ্যাঁ, তাহলে এই গ্যাসের অণুগুলা আগের মতো শক্তি থাকবে, অভ্যন্তরীণ শক্তি না বাড়বে? বাড়বে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়লে কি বাড়বে? তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখবে যে তোমার T1 তাপমাত্রা থাকবে না, T1 থেকে নতুন একটা তাপমাত্রা হবে। ওকে, তাহলে একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়ছে কি না সেটা আমরা কিভাবে বুঝবো? যদি দেখি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, আমরা বলবো ওই গ্যাসটার অভ্যন্তরীণ শক্তি বাড়ছে। আর যদি দেখি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, তাহলে তোমার বিষয়টা বুঝো। তাহলে একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝি? তাপমাত্রা চেঞ্জ হচ্ছে কিনা। তাপমাত্রা চেঞ্জ হইলে তার অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়েছে। যেমন তাপমাত্রা বাড়ছে তাহলে আমরা বলবো অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, তাপমাত্রা কমছে মানে অভ্যন্তরীণ শক্তি কমছে। মানে তাপমাত্রার পরিবর্তন হলেই আমরা বলবো গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, আমরা এটা জানি বাচ্চারা। আজা মানে কি? আমার কাছে আসো না, আমরা জানি যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, দেখো অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে ডেল ইউ বললাম। এর মান হচ্ছে F/2 nr del t, nr del t। আচ্ছা, দেখো বিষয়টা বুঝো। তাহলে ডেল ইউ তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এফ কি বাচ্চারা? এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা। কার মাত্রা? স্বাধীনতার মাত্রা। ওকে, তোমরা এটা জানো তাই না? আদর্শ গ্যাস অধ্যায়ে তোমরা পড়ছিলা স্বাধীনতার মাত্রা। ওকে, তাহলে স্বাধীনতার মাত্রা হচ্ছে আসলে কি বোঝায়? যে একটা পার্টিকেল কয়টা মাত্রা বরাবর স্বাধীন, এটাকে তো আমরা স্বাধীনতার মাত্রা বলি, তাই না? আচ্ছা, তো এখন দেখো যে এক পারমাণবিক যে গ্যাসগুলো আছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, এই সমস্ত গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা কত? আমরা জানি 3। দ্বিপারমাণবিক যে গ্যাসগুলো আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, তাদের জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। বহুপারমাণবিক যে গ্যাসগুলো আছে, যেমন মিথেন, অ্যামোনিয়া, তাদের জন্য স্বাধীনতার মাত্রা কত? 6, তাই না? আচ্ছা, তো বাচ্চারা বুঝো, এদিকে তাকাও। তাহলে আমরা আমাদের এফ কি? এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা বোঝায়। হ্যাঁ, আর 2 তো বুঝো তোমরা, তাই না? 2 হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এন কি? এন হচ্ছে মোল সংখ্যা, যে কি পরিমাণ মোল এখানে নেওয়া হয়েছে। আর কি? আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, তাই না? এর মানে হচ্ছে 8.314 জোল পার মোল পার কেলভিন। এই তোমরা জানো না আর মানটা? 8.314 জোল পার মোল পার কেলভিন। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত হইল। ডেলটি কি? ডেলটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। বাচ্চারা শোনো না, তাহলে তাপমাত্রার পরিবর্তন হলে আমরা কি বলবো? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে। বিষয়টা বুঝো।
তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। কি বলছি শোনো, তাহলে একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে, এবং কোন রিলেশনে ডিপেন্ড করে সেটাই তো আমরা লিখলাম যে F/2 nR ΔT। হ্যাঁ, তাহলে তাপমাত্রা যদি তোমার বাড়ে তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা যদি কমে অভ্যন্তরীণ শক্তি কমবে। তাহলে এটা খুবই দামি একটা কথা বাচ্চারা, যে কোন একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধু তাপমাত্রার পরিবর্তনের উপর ডিপেন্ড করে, চাপ বা আয়তনের উপর ডিপেন্ড করে না। কারণ এই রিলেশনে কোনো চাপ বা আয়তন আছে কি না? ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধু তাপমাত্রার উপর ডিপেন্ড করে, চাপ বা আয়তনের উপর ডিপেন্ড করে না। এই ফর্মুলা কোথা থেকে আসছে বাচ্চারা? এটা তো আমরা তাপগতি যে আদর্শ গ্যাস যতটা ছিল ওইখানে পড়ছি ফার্স্ট পার্টে। তো এটা কি সবাই আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, একটা গ্যাসের তাপমাত্রা চেঞ্জ হইলে আমরা বলবো তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে, আর তাপমাত্রা চেঞ্জ না হইলে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নাই। তো এই কথাটাকেই বলে কি জানো? মেয়ারের প্রকল্প। কার প্রকল্প? মেয়ারের প্রকল্প, বা এটাকে বলে মেয়ারস হাইপোথেসিস। মেয়ারস হাইপোথেসিস, হাইপোথেসিস। তাহলে মেয়ার হাইপোথিসিস জিনিসটা কি বাচ্চারা, আমাকে একটু বলতে পারবা? তো মেয়ার এই কথাটাই বলছে যে একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে, চাপ বা আয়তনের উপর ডিপেন্ড করে না। দেখো এখানে কোনো চাপ বা আয়তনের রিলেশন আছে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0, মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় নাই, এর মানে আসলে তাপমাত্রারও পরিবর্তন হয় নাই, তাপমাত্রার পরিবর্তন 0। আচ্ছা, তাপমাত্রার পরিবর্তন হয় না এর মানে কি? এর মানে হচ্ছে টি এর মানটা স্থিরে ছিল নাকি বাচ্চারা? আগে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখনো 30 ডিগ্রি আছে, তাহলে তাপমাত্রা পরিবর্তন হয়েছে না হয় নাই? ওকে, তো আমরা কি এটা বুঝতে পারছি কিনা দেখো বাচ্চারা? মেয়ারের প্রকল্প জিনিসটা কি আসে কিন্তু, যে মেয়ারের প্রকল্প বলতে কি বুঝো? তা তুমি বুঝলা যে একটা গ্যাসীয় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়ছে কি না সেটা আমরা কিভাবে বুঝবো? যদি দেখি যে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে তাহলে আমরা বলবো অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হচ্ছে। তাপমাত্রা বাড়লে ভিতরে শক্তি বাড়ে। হ্যাঁ, কারণ ভিতরে শক্তি বাড়লেই তো তাপমাত্রা বাড়ে নাকি? আর ভিতরে শক্তি যদি কোনো চেঞ্জ না হয় তাহলে তাপমাত্রা পরিবর্তন হবে না। তাহলে একটা গ্যাসীয় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধু তাপমাত্রার উপর ডিপেন্ড করে। কোন রিলেশন? সেটা হচ্ছে এইটা। তাহলে তাপমাত্রা চেঞ্জ হইলেই শুধুমাত্র গ্যাসের অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে, চাপ বা আয়তন চেঞ্জ হলে কোনো কিছু আসে যায় না তার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই কথাটাকে বলে মেয়ার প্রকল্প। তো আমরা বললাম যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি 0 হয় তাহলে তাপমাত্রা পরিবর্তনও 0, মানে আসলে তাপমাত্রা চেঞ্জ হয় নাই, মানে এটি স্থির। ওকে, তাহলে আমরা একটা গ্যাসীয় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এইভাবে বার করতে পারি, এবং মেয়ারের প্রকল্প কি সেটা আমরা বুঝলাম। হ্যাঁ, সবাই এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো? ওকে, ঠিক আছে, তো আমরা সামনের দিকে আগাই বাচ্চারা। ওকে, ঠিক আছে বাচ্চারা, তো আমরা এই পর্যন্ত বুঝলাম না? আচ্ছা, এখন দেখো, তো আমরা একটা গ্যাসীয় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিভাবে বার করতে সেটা দেখলাম। এখন দেখো শোনো, আমরা আরেকটা ওয়েতেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বার করতে পারি, সেই জিনিসটা একটু বুঝো, অনেক ইম্পর্টেন্ট জিনিস। দেখো, মনে করো আমি তোমাকে বললাম এটা আমাদের চাপ, এটা আমাদের কি আয়তন, মানে চাপ বনাম আয়তনের একটা লেখচিত্র আমরা আঁকলাম। ঠিক আছে, ওকে, তো এখন মনোযোগ দাও, এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, সেটা হচ্ছে এ পয়েন্ট। হ্যাঁ, আর এখানে আমাদের একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে আমরা এবিসি পথে দেখো, এটা হচ্ছে এবিসি পথ, যেখানে আমরা এ থেকে সি পয়েন্টে যাব। তাহলে এবিসি পয়েন্টে যাইতে পারি, অথবা এডিসি পয়েন্টও আমরা যেতে পারি, মানে এই বিন্দু থেকে সি বিন্দুতে আমরা দুইটা পথে যেতে পারি, একটা এবিসি আর একটা হচ্ছে এডিসি, তাই না? হ্যাঁ, আচ্ছা বলো তো বাচ্চারা, আমার যদি এই পয়েন্টের তাপমাত্রা T1 হয়, এই পয়েন্টের তাপমাত্রা যদি T2 হয়, মনে করো আমি এটা বললাম, আচ্ছা তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আছে? হ্যাঁ, তাহলে আমাদের এই দুইটা পয়েন্টের মধ্যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আছে। এখন আমরা এই পরিবর্তনটা কিভাবে বার করব সেই জিনিসটা আমরা বলি। দেখো, তাহলে মনে করো আমরা এবিসি পথটাকে 1 নম্বর পথ বললাম, আর এডিসি পথকে 2 নম্বর পথ বললাম। তাহলে 1 নম্বর পথে যদি আমি এ থেকে সিতে যাই, মানে এবিসি পথে যাই আর কি, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? এটা আমরা 1 নম্বর পথের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলছি। আচ্ছা বলো তো, পরিবর্তন আমরা কিভাবে বার করি? পরিবর্তন আমরা বার করি যে আমি কোথায় আছি এবং কোথায় ছিলাম এই পার্থক্য দিয়ে, তাই না? তাহলে কোথায় আছে এটা আগে, আর কোথায় ছিলাম এটা পরে। তাহলে আমি যদি এ থেকে সিতে যাই, তাহলে আমি সি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি নিব, এর থেকে যদি আমি এ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বাদ দিই, তাহলে আমি কি এই দুই বিন্দুর মধ্যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পাবো কিনা? বুঝো বিষয়টা? দেখো, তাহলে আমরা এ থেকে সিতে গেলাম, তাহলে যে পয়েন্টে গেছি ওই পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি থেকে, যে পয়েন্ট থেকে গেছি ওই পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি বাদ দিলেই তো আমাদের কি হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। হ্যাঁ, এবং কোন পথ দিয়ে গেছি এটা কিন্তু বাস্তবতার বিষয় না, বিষয়টা হচ্ছে কি কোন পয়েন্টে গেছি, কোন পয়েন্ট থেকে গেছি, এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট। কোন পথে গেছি এটা বিষয় না, ঠিক আছে? তো আমি যদি বলি আমি এবিসি পথে এ থেকে সিতে গেছি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? তুমি বলবো ভাই আপনি এখন সি পয়েন্টে আছেন, তাহলে সি পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি নেন, নিয়ে যে পয়েন্ট থেকে আসছেন ওই পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি বাদ দিয়ে দেন, তাইলে দেখবেন যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পেয়ে যাবেন। ওকে,
আচ্ছা, তাহলে 1 নাম্বার পথে গেলে আমি এ থেকে সিতে গেলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা হবে। আচ্ছা, আমি যদি 2 নাম্বার পথে মানে এডিসি পথে যাই, তাহলে 2 নাম্বার পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? তো দেখো, তাহলে আমি এ থেকে সিতে যাব এডিসি পথে, তাহলে ছিলাম তো এই বিন্দুতে, গেছি তো সি বিন্দুতে, কোন পথে গেছে এটা বিষয় না বাচ্চারা, কোন পয়েন্টে গেছি সেটা হচ্ছে সি বিন্দুতে, ওই বিন্দুর অভ্যন্তরীণ শক্তি নিব মাইনাস যে বিন্দু থেকে গেছে ওই বিন্দুর অভ্যন্তরীণ শক্তি নিব। তাহলে এই ক্ষেত্রে তো বাচ্চারা ইউসি মাইনাস ইউএ হচ্ছে, মানে এই জিনিসটার মান যা, এই জিনিসটার মান কি তাই না? হ্যাঁ, একই তো। তাহলে আমরা বলতে পারি আসলে তুমি এবিসি পথে যাও, এডিসি পথে যাও, বা যে কোনো পথেই যাও না কেন, তুমি যদি এ থেকে সি পয়েন্টে যাও তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা একই থাকবে। সি পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি থেকে এই পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি বাদ দিলে যেটা হয় এটাই। তাহলে এটা কিন্তু পথের উপর ডিপেন্ড করছে না, শুধু অবস্থার উপর ডিপেন্ড করছে, যে কোন অবস্থা থেকে কোন অবস্থায় গেছি এটার উপরে না, কোন পথ দিয়ে গেছে এটার উপর ডিপেন্ড করে কি না। তাহলে আমরা এখানে বলতে পারি যে আসলে ডেল ইউ1 ইজ ইকুয়াল টু ডেল ইউ2, এর মানে আসলে অভ্যন্তরীণ শক্তিটা অবস্থার উপর ডিপেন্ড করে, কোন পথ দিয়ে গেছি সেটার উপর ডিপেন্ড করে না। তাহলে বাচ্চারা, তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তি কি শুধু অবস্থানের উপর ডিপেন্ড করছে, পথের উপর তো ডিপেন্ড করছে না। হ্যাঁ, এই জন্য অভ্যন্তরীণ শক্তিকে আমরা বলি তোমার স্টেট ফাংশন। শোনো না, কি বলি? স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে কি? স্টেট ফাংশন মানে হচ্ছে এই ফাংশনটা শুধুমাত্র অবস্থার উপর ডিপেন্ড করবে, যে কোন অবস্থায় ছিল, কোন অবস্থায় গেছে, এই অবস্থার উপর ডিপেন্ড করে, পথের উপর না। তাহলে এরকম স্টেট ফাংশন আমরা দেখো, অভ্যন্তরীণ শক্তি তো বুঝলাম যে একটা স্টেট ফাংশন অবস্থার উপর ডিপেন্ড করে। দেখো, যে পথ দিয়ে যাও না কেন বিষয় না, কোন পয়েন্টে গেছো আর কোন পয়েন্ট থেকে গেছো এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে পথের উপর ডিপেন্ড করছে না, স্টেটের উপর ডিপেন্ড করছে, এই জন্য আমরা তাকে বলছি যে সে একটা স্টেট ফাংশন। এরকম আরো কিছু স্টেট ফাংশন আছে, যেমন চাপ, 3 নম্বর হচ্ছে তোমার আয়তন, তারপর কি বলতো তাপমাত্রা, 5 নম্বর হচ্ছে এন্ট্রপি, এস হচ্ছে এস দ্বারা প্রকাশ করি এন্ট্রপি। আচ্ছা, এন্ট্রপি কি খায় না মাথায় দেয়, এটা আমরা পড়বো, আমাদের এটা নিয়ে একটা ক্লাসই হবে। হ্যাঁ, আছে আমাদের। তো আমরা জাস্ট আপাতত মনে রাখো যে এন্ট্রপি নামে একটা টার্ম আছে, একটা রাশি আছে। তো আমরা কি বললাম বাচ্চারা, তাহলে স্টেট ফাংশন কারা? স্টেট ফাংশন হচ্ছে আসলে যে সমস্ত রাশিগুলা পথের উপর নির্ভর করে না, যে পথ দিয়ে যাও কোনো সমস্যা নাই, শুধু অবস্থার উপর ডিপেন্ড করে, তাদেরকে আমরা বলবো স্টেট ফাংশন। ওকে, তাহলে পথের উপর তাহলে কারা ডিপেন্ড করে? তাহলে তাদেরকে আমরা বলি পাথ ফাংশন। মানে যে সমস্ত রাশি পথের উপর নির্ভর করে সেটাকে আমরা কি বলবো? পাথ ফাংশন। যেমন হচ্ছে ওয়ার্ক, হ্যাঁ, ওয়ার্ক অথবা হিট, এই দুইটা পাথের উপর ডিপেন্ড করে। আচ্ছা, যেমন কিভাবে বিষয়টা একটু বুঝো, মনোযোগ দাও। তোমাকে আমি বললাম যে আচ্ছা বলো তো, আমাদের এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে আয়তন। হ্যাঁ, তো তুমি হচ্ছে এখান থেকে এই পয়েন্ট, তুমি এখানে যাবা, এবিসি পথে গেলা, আবার এই পয়েন্ট থেকে ফিরেও আসলা এডিসি পথে। দেখো, তুমি কিন্তু এই পয়েন্টে ছিলা, সি পয়েন্টে গেলা, আবার ঘুরে কি আবার এই পয়েন্টে আসছো, তাহলে যেখানে ছিলে ঘুরে আবার ওই পয়েন্টে আসছো। এখন আমি যদি বলি, বলো তো বাচ্চারা, তুমি ঘুরে আবার ওই পয়েন্টে চলে আসছো, দেখো তো এটা সাইক্লিক প্রসেস না? সাইক্লিক মানে কি? তুমি একদম সাইকেল কমপ্লিট করে আবার আগের জায়গায় চলে আসছো। তা আমি যদি বলি যে তোমার এখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, তুমি কি বলবা? বলবা 0। কারণ ভাই আমি আগে যেখানে ছিলাম এখনো সেখানে আছি, তাহলে আমার অবস্থা তো চেঞ্জ হয় নাই, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 0। ওকে, আচ্ছা আমি যদি বলি চাপের পরিবর্তন কত, তুমি বলবো ভাই 0, কারণ আগে যে চাপ ছিল এখনো সেই চাপ, পরিবর্তন 0। কোন পথ দিয়ে ঘুরে ঘুরে আসছে এটা বিষয় না, এটা অবস্থার উপর ডিপেন্ড করে, পথের উপর নয়, তাই না? ওকে, আমি যদি বলি আয়তনের পরিবর্তন কত, তুমি বলবো 0। আমি যদি বলি তাপমাত্রার পরিবর্তন কত, তুমি বলবো 0। আমি যদি বলি এন্ট্রপির পরিবর্তন কত, তুমি বলবো 0। আমি যদি বলি কাজের পরিবর্তন কত, তুমি বলবা নট 0। কেন? কারণ কাজের মানটা কিন্তু তোমার পথের উপর ডিপেন্ড করে বাচ্চারা, বাট এগুলা কি পথের উপর ডিপেন্ড করছিল না? তাহলে যেহেতু কাজের মানটা পথের উপর ডিপেন্ড করে, তুমি সাইকেলটা ঘুরে আগের জায়গায় আসলে তোমার কাজের মান 0 হবে না, একটা কাজ হবে। কত কাজ হবে এটা আমরা এখনো আমাদের বয়স হয় না, আর একটু সময় হোক, তোমাদের বয়স হয়ে যাবে, তোমরা বার করতে পারবা যে এই প্রসেসে কি পরিমাণ কাজ হয়েছে। আপাতত এটা বুঝো যে হ্যাঁ, আমি যখন সাইকেল ঘুরে চলে আসি একটা পয়েন্টে, তাহলে আমার আসলে কাজের মান 0 হয় না, কাজের মান একটা হয়। আমরা একটু বয়স হলে কাজের মানটাও বার করতে পারবো যে কত হয়েছে। ওকে, তাহলে সবাই মোটামুটি এই জিনিসটা বুঝছো কিনা, যে আমাদের আসলে কোনো একটা পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি আর আরেকটা পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি, দুইটা পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি জানা থাকলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বার করা যায়। কোন পথ দিয়ে আমরা ওই পয়েন্টে গেছি এটার উপর ডিপেন্ড করে না, তাই না? এই জন্য আমাদেরকে বলি কি স্টেট ফাংশন। হ্যাঁ, পথের উপর ডিপেন্ড করে না, আর যারা পথের উপর ডিপেন্ড করে তাদেরকে আমরা বলি পাথ ফাংশন, যেমন ওয়ার্ক আর হিট। ওকে, সবাই এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। ওকে, তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তি কি সেটা ফার্স্টে বুঝলাম। ওকে, তো অভ্যন্তরীণ শক্তি কি সেটা আমরা বুঝলাম, যে একটা পদার্থের ভিতরে যে অণু, পরমাণু ও মৌলিক কণাগুলো আছে তাদের রৈখিক গতি, ঘূর্ণন গতি, কম্পন গতির ফলে যে শক্তিটা উদ্ভূত হয় তার নাম হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তারপর একটা গ্যাসীয় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কিভাবে বার করতে হয় সেটা দেখলাম, যে গ্যাসীয় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি শুধু তাপমাত্রার উপর ডিপেন্ড করে।
চাপ আয়তনের উপর ডিপেন্ড করে না, ওই রিলেশনটা আমরা বুঝছি। তারপর আমরা দুইটা পয়েন্ট দেওয়া থাকলে অভ্যন্তরীণ শক্তি কীভাবে বার করতে হয়, পরিবর্তনটা কীভাবে বার করতে হয় সেটাও দেখলাম। ওকে, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? ওকে ঠিক আছে বাচ্চারা, তো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এখন শোনো বাচ্চারা, এখন আসলে আমাদের মেইন পড়া শুরু হবে। এখান থেকে আসলে আমাদের থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা যে অধ্যায়টা আছে না, এটার মেইন পড়া শুরু বাচ্চারা এখন থেকে। হ্যাঁ ওকে, তো এতক্ষণ দিন পর্যন্ত আমরা যা পড়ছি এগুলো আসলে কি তাইলে, এগুলো ইনফরমেশন এগুলো আসে, বাট এখন থেকে মেইন বেশি বেশি আসে। তো দেখো মনোযোগ দাও। তো এখন আমরা পড়বো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কি সূত্র? প্রথম সূত্র। আচ্ছা, তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ কে? থার্মোডাইনামিক্স। আচ্ছা, তো এটা বোঝার আগে আমরা একটু ধারণাটা বুঝি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণাটা কোথা থেকে আসছে, তারপর আমরা প্রথম সূত্রটা বুঝতেছি। দেখো, তো ধারণাটা আসছে এরকম যে তাপ আসলে এমন একটা শক্তি যেটা খুব ইজিলি পাওয়া যায়। যেমন সূর্য থেকে আমরা প্রচুর তাপ পাই, অথবা যে কোনো কাজে আমরা কিন্তু তাপ উৎপন্ন করতে পারি। যেমন মনে করো আমরা বিদ্যুৎ শক্তি দিয়ে বাতি জ্বালাই, সাথে কিন্তু বোনাস হিসাবে হিটও পাই। তুমি হাতটাকে গরম মানে ঘষা দিলা, দেখো যে হাত গরম হয়ে গেছে, উফ কি গরম, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে তাপ হচ্ছে এমন একটা শক্তি যেটা হচ্ছে খুব ইজিলি তৈরি হয়, মানে কথাবার্তা নাই, তাহলে তো তৈরি হয়ে যায়। তার কাজে হচ্ছে অ্যাভেলেবেল, মানে সে হচ্ছে অ্যাভেলেবেল, এটা হচ্ছে কথা। তাহলে তাপ শক্তিটা হচ্ছে অ্যাভেলেবেল শক্তি। তাহলে বিজ্ঞানীদের চিন্তা ভাবনা হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাপ শক্তি যেহেতু অ্যাভেলেবেল, তাহলে আমরা কিভাবে এটাকে ইউজ করে কাজে কনভার্ট করতে পারি, এই চিন্তা ভাবনা তাদের মধ্যে আসছে। ঠিক আছে, যেহেতু অ্যাভেলেবেল শক্তি, এটা আমরা কিভাবে ইউজ করে কাজে রূপান্তর করতে পারি। তাহলে তাপ আর কাজের মধ্যে একটা সম্পর্ক তারা নির্ণয় করতে চাচ্ছে। তো ফার্স্টে জোল সর্বপ্রথম এই রিলেশনটা বার করছে। আচ্ছা, তাহলে আমাদের তাপের সাথে কাজের সম্পর্কটা কি? আসলে তাপের সাথে কাজের সম্পর্কটা সমানুপাতিক। যত বেশি কাজ করবা তোমার তত বেশি তাপ উৎপন্ন হবে, অথবা যত বেশি তাপ দিবা তোমার কাজের মান তত বেশি হবে। তাহলে তাপ এবং কাজ পরস্পর ডাইরেক্টলি সমানুপাতিক। হ্যাঁ, ডাইরেক্টলি সমানুপাতিক। আচ্ছা, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা একটা ধ্রুবক দেই, যেটাকে আমরা জে বলি। আর এই যেটাকে বলে জোলের ধ্রুবক। কার ধ্রুবক? জোলের ধ্রুবক। আচ্ছা, এবং এর মান কত তোমরা কি জানো? এর মান হচ্ছে 4.2 জোল পার ক্যালোরি। 4.2 জোল পার ক্যালোরি। এখানে একটা বিষয় আছে বাচ্চারা, মনোযোগ দাও। আচ্ছা, আমাদের যে হিট আছে, হ্যাঁ তাপ, আর এটা হচ্ছে কাজ। তাহলে হিটের একক আমরা সাধারণত ক্যালোরি ইউজ করি, বুঝছো? মানে করো হিটের এককটা যদি এখানে ক্যালোরি হয় আর কাজের একক হচ্ছে জোল, মানে আগে কিন্তু এটা ইউজ করা হতো। শোনো, ক্যালোরি আমরা মানে আগে এই ইউনিটটা অনেক বেশি ইউজ করা হতো, হিটের একক ক্যালোরি। আচ্ছা, আর কাজের একক কত? জোল। তাহলে আমরা তাহলে হিটের সাথে কাজের সম্পর্কটা কি সেই জিনিসটা আমরা দেখতেছি। যদি আমরা এখন তোমার হিটকে জোলে কনভার্ট করি, তাপ শক্তি আকারে, তো বাচ্চারা শোনো, তো আমি তোমাকে যে কথাটা বলতে যাচ্ছি যে আসলে আমাদের এখানে যে হিট আছে ওটার এককটা হচ্ছে ক্যালোরি এককে হবে। কোন এককে? ক্যালোরি। কেন ক্যালোরি হবে তুমি বিষয়টা তুমি বুঝবা। দেখো, মনে করো আমি তোমাকে যদি বলি আমার 1 ক্যালোরি আছে, 1 ক্যালোরিকে জুলে কনভার্ট করলে কি 4.2 জুল হয়। আচ্ছা, আমি যদি বলি আমার 2 ক্যালোরি তাপ আছে, দেখো 2 ক্যালোরি তাপ, এটাকে আমি কাজে কনভার্ট করব। তাহলে 2 ক্যালোরি তাপকে কাজে কনভার্ট করলে কাজের মান কত হবে? 2 দ্বারা গুণ করো, তাহলে 8.4 জুল। তাহলে বিষয়টা বুঝো, তাহলে তাপের একক হচ্ছে ক্যালোরি আর কাজের একক হচ্ছে জুল। তাহলে তাপ ক্যালোরি থেকে জুলে কনভার্ট করার জন্য কি 4.2 দ্বারা গুণ করতে হচ্ছে। হ্যাঁ, এই কাজটাই তো আমরা এখানে করছি, যে আমাদের এইচটা যদি ক্যালোরি এককে হয়, তাহলে ওই তাপটাকে যদি জুলে কনভার্ট করতে চাই তাহলে জে দ্বারা গুণ করতে হবে, জে দ্বারা গুণ করতে হবে, মানে 4.2 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই রিলেশন বাচ্চার এই যে ডব্লিউ জুল জে যে রিলেশনটা, এখানে এইচটা কোন এককে? এইচটা হচ্ছে ক্যালোরি এককে। যদি এটা ক্যালোরি এককে থাকে তাহলে আমরা ওই তাপ দিয়ে কি পরিমাণ কাজ পাবো, কত জুল কাজ পাবো সেটা আমরা বার করতে পারি। কিভাবে? ওই এইচকে জে দ্বারা গুণ করবো, তাই না? তাহলে যেটাকে আমরা বলছি জোলের ধ্রুবক, যার মান হচ্ছে 4.2 জোল পার ক্যালোরি। তাহলে এইচ কে জে দ্বারা গুণ করে আমরা কাজের মানটা পেয়ে গেছি। তাহলে এইচটা হচ্ছে ক্যালোরি এককের তাপ, এটাকে জোলে কনভার্ট করলে, কাজে কনভার্ট করলে কত জোল হবে সেটা হচ্ছে ডব্লিউ জুল জেইচ। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা, এই যে জে আছে, হ্যাঁ, তাহলে জে ইজ ইকুয়াল টু কত বলো তো? ডব্লিউ বাই এইচ না? হ্যাঁ, তাহলে এই যেটাকে কি বলছে? জোলের ধ্রুবক। এটা আরেকটা নাম আছে, সেটাকে বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। যান্ত্রিক তুল্যাঙ্ক, হ্যাঁ, অথবা এটার আরেকটা নাম আছে কি দেখো, দাঁড়াও, তুল্যাঙ্ক, অথবা তাপের যান্ত্রিক সমতা। কেন বাচ্চারা? কারণ এটা হচ্ছে, দেখো তো কি করছে, যেটা কি করছে বলো তো? তাপ আর কাজের মধ্যে সমতা করে দিচ্ছে না? হ্যাঁ, এই জন্য আমরা যেটাকে কি বলি, সেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। আচ্ছা, তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা বলতে কি বোঝায় সেই জিনিসটা বুঝো।
এটা এটা ডেফিনেশন আমরা এখন দিচ্ছি যে এইচ এর মান যদি আমরা 1 নেই, একক তাপ নেই, তাহলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটাকে বলে তোমার তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। এটা 1 মার্কে আসে যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কি বুঝো। তাহলে তুমি এরকম করে লিখে যে W/S এটা বলবা, তারপর বলবা এটা ডেফিনেশন আমরা কিভাবে দিব, একক তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কাজ করা লাগে বা একক তাপ দিয়ে কি পরিমাণ কাজ করা যায় সেটাকে বলে তোমার তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আচ্ছা, তো এখন বাচ্চারা এটাকে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ আমাদের তাপের সাথে কাজের সম্পর্ক কি সমানুপাতিক, যত বেশি তাপ তত বেশি কাজ, এবং এইটা আমাদের ক্যালোরি এককে যদি থাকে এটাকে কাজে কনভার্ট করে কত জুল পাবো সেটা আমরা বার করতে পারি, সেটা হচ্ছে জেএইচ রিলেশন। হ্যাঁ, যেটা কি, যেটা হচ্ছে জুলের ধ্রুবক অথবা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা। এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা বাচ্চারা, আমি যদি তোমাকে বলি মনে করো আমার 25 জুল তাপ আছে, মনে করো আমি তাপের এককটা জুলেই বলছি, তো আমার যদি 25 জুল তাপ থাকে, আমি যদি বলি এটা কাজে কনভার্ট করলে কত হবে, তুমি বলবো ভাই এটা 25 জুলে হবে। কেন? তুমি কি 4.2 দ্বারা গুণ করবা না? না, করবা না। কেন? কারণ তুমি কখন 4.2 দ্বারা গুণ করতা, যখন এটা ক্যালোরি এককে থাকে। তাহলে ক্যালোরি এককে থাকলে এটাকে 4.2 দ্বারা গুণ করলে এটা জুলে কনভার্ট হবে। কিন্তু আমার যদি এইটা জুল এককেই থাকে, তাহলে এত জুল তাপ দিয়ে আমি কত জুল কাজ পাবো, মনে করো 25 জুলে পাচ্ছি। বিষয়টাকে ধরতে পারছো কিনা? তাহলে আমরা যখন এই রিলেশনটা ইউজ করি তখন আমাদের এইচটা ক্যালোরি এককে থাকে, এইচকে 4.2 দ্বারা গুণ করে বা জে দ্বারা গুণ করে আমরা কাজে শক্তি মানে কাজের মানটা পেয়ে যাই জুল এককে। ঠিক আছে? আচ্ছা, যেটা কি, যেটাকে বলে জুলের ধ্রুবক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা। ওকে, তাহলে যত ক্যালোরি তাপ তত জুল কাজ না, যত ক্যালোরি তাপ এটাকে 4.2 দ্বারা গুণ করে জুলে কনভার্ট করতে হয়। কিন্তু যদি যত জুল তাপ হয়, মনে করো 50 জুল তাপ, কাজে কনভার্ট করলে 50 জুল, মানে যদি কনভার্ট করি আর কি। বিষয়টাকে বুঝতে পারছো কিনা আমাকে এটা বলো। তাহলে এটা ছিল বাচ্চারা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা যে হ্যাঁ যত বেশি তাপ তত বেশি কাজ, যত বেশি তাপ তত বেশি কাজ। হ্যাঁ, এবং তাপ থেকে কাজে কনভার্ট করার জন্য যে দ্বারা গুণ করতে হবে, এবং এইচটা এখানে কোন এককে থাকবে, অবশ্যই ক্যালোরি এককে, অবশ্যই ক্যালোরি এককে। সবাই এই জিনিসটা বুঝছি? ঠিক আছে, তাহলে আমরা ধারণা থেকে এই জিনিসটা বুঝলাম যে তাপের সাথে কাজের সম্পর্ক কি। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাই বুঝবো। দেখো না, এদিকে তাকাও। তাপগতিবিদ্যার কি সূত্র? প্রথম সূত্র। তো ধারণা থেকে আমরা জাস্ট রিলেশনটা বুঝলাম এবং তাপের যান্ত্রিক সমতা বলতে কি বোঝায় সেটা বুঝলাম। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাই বুঝবো। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো। ঠিক আছে, তো এখন দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আসলে কি। হ্যাঁ, এদিকে তাকাও, মনোযোগ দিবা। তো তোমরা তো বল্টুকে চিনো, তাই না? হ্যাঁ, তো বল্টুর 4টা ওয়াইফ ছিল, তোমরা তো এটা জানো। হ্যাঁ, তাহলে বাচ্চারা শোনো, তাহলে সেই যে বইয়ের অত্যাচারে সে আসলে সুখে নাই। হ্যাঁ, তো সে চিন্তা করলো তোমার সে জঙ্গলে বসবাস করবে। তোমরা তো এটা জানো, এই দুনিয়াতে বা এই পৃথিবীতে সবচেয়ে সুখী আছে কারা? কারা আছে বলো? হ্যাঁ, সেটা হচ্ছে মেয়েরা আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে মেয়েদের কোনো বউ নাই, তাই না? তো বল্টুর তো আছে, 4টা করে আছে। যাই হোক, তো এর অত্যাচারে সে চিন্তা করছে যে আমি আর থাকবো না, আমি জঙ্গলে যেয়ে বসবাস করব। তো যাই হোক, সে জঙ্গলে গেছে, সে আমাজন জঙ্গল বা গভীর একটা জঙ্গলে গেছে। তো যখনই জঙ্গলে ঢুকছে তখন তাকে জঙ্গলিরা ধরে ফেলছে। তো জঙ্গলিরা ধরে তাকে কি করছে বলো? তাদের ক্যাম্পাসে নিয়ে গেছে। ক্যাম্পাস মানে তো বুঝে, তার একটা আস্থান আছে না, ওইটা। তো নিয়ে কি কাজ করছে শোনো, তাকে নিয়ে এরকম একটা প্লেটের মধ্যে রাখছে। দেখো, এই যে এরকম একটা প্লেটের মধ্যে, এটা হচ্ছে আমাদের বল্টু। ওকে, নিয়ে তাকে কি কাজ করছে শোনো, তাকে উলালা ড্রেস পরে দিছে। দেখো, উলালা ড্রেস, কি ড্রেস হচ্ছে না? উলালা, এই যে পাতা পাতা দিয়ে বানায় না, ওইটা হচ্ছে উলালা ড্রেস। আচ্ছা, তাহলে বল্টু কিন্তু খুব খুশি, আরে নতুন জামা পাইছি। ওকে, তাহলে নতুন জামা পাই সে খুব খুশি, এবং সে একটা পাত্রের মধ্যে আছে না, সে এবং নিচে তাকাচ্ছে, নিচে কি আছে। ওকে, তারপরে দেখো না তাকে কি করছে, তাকে নিজে আগুন লাগাই দিছে। ওকে, তো বিষয়টা বুঝো। তাহলে বল্টুকে এরকম করে উলালা ড্রেস পরে তাকে নিজে আগুন লাগাই দিছে। আচ্ছা, ভালো কথা। তো ফার্স্টে সে কিন্তু আসলে কিছু ফিল করে নাই, ভালোই লাগতেছে, আনন্দে নিচে বা তাকাচ্ছেও কি হয়। তো বিষয়টা কি হয়েছে দেখো, আস্তে দেখো একটু পরে, মানে প্রথমে সে কিন্তু ভিতরে কিছু এনার্জি নিছে, তাপ আসছে তো সে নিতে পারছে, বাট একটু পরে বুঝে গেছে গরম গরম লাগে, গরম গরম লাগে। তখন নাচানাচি শুরু করছে এরকম করে, যত তাপ দিচ্ছে নাচানাচির পরিমাণ তত কি বাড়ছে। তাহলে নাচানাচিটাই হচ্ছে কাজের মান মনে করো। হ্যাঁ, তাহলে যারা জঙ্গলি তারা এটাই চায়, মনে করো সে নাচুক। হ্যাঁ, তাহলে বিষয়টা বুঝো। তাহলে যে পরিমাণ তাপ দিছে, মনে করো 100 জুল তাপ দিছে বাচ্চারা, কত জুল? আচ্ছা, তাহলে সে তাকে যদি 100 জুল তাপ দেওয়া হয়, বলো তো ওই 100 জুল দিয়ে সে কি নাচতেছে না, 100 জুলের মধ্যে কিছু তাপ সে ভিতরের জন্য রাখবে।
ঠিক আছে, ভিতরের জন্য রাখবে, মানে ভিতরের শক্তি বাড়াবে। তাহলে যে তাপটা দিচ্ছি ওই তাপের কিছু শক্তি ভিতরের জন্য ব্যয় করবে, মানে অভ্যন্তরীণ শক্তি বাড়াইতে ব্যয় করবে। বাকি থাকে কত বাচ্চারা? 80 জুল, তাই না? কারণ 100 জুল দিলে 20 জুল সে নিজের শক্তি বাড়ানোর জন্য ব্যয় করে, বাকি 80 জুল দিয়ে নাচানাচি করে, মানে কাজ করে। এর মানে হচ্ছে আমরা একটা সিস্টেমে যে তাপ দেই ওই তাপ দিয়ে আমরা কাজ পাই না, ওই তাপের কিছু অংশ ভিতরের শক্তি মানে বাড়ানোর জন্য ব্যয় হয়, বাকিটা দিয়ে আমরা কি পাই? কাজ পাই। ঠিক আছে, তো এখন বিষয়টা বুঝো। মনে করো আমি তোমাকে বললাম আমি ডেল কিউ পরিমাণ তাপ দিছি, তাহলে ডেল কিউ পরিমাণ তাপ যদি একটা সিস্টেমে দেই, বলটুই তো আমাদের সিস্টেম না, তাহলে আমরা যদি একটা সিস্টেমে ডেল কিউ পরিমাণ তাপ দেই, ওই ডেল কিউর কিছু অংশ সে অভ্যন্তরীণ শক্তি বাড়াইতে ব্যবহার করবে, বাকিটা দ্বারা কি করবে? কাজ করবে। তাহলে আমরা বলতে পারি ডেল কিউ ইজ ইকুয়াল টু কত? ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, মানে যে তাপ দিব তার পুরোটা কাজে করবে না, কিছু অংশ সাধারণত এটাই করে, কিছু অংশ ভিতরের শক্তি বাড়ানোর জন্য ব্যয় করে, বাকি অংশ দ্বারা কাজ করে। এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে থার্মোডাইনামিক্সের কি ল? ফার্স্ট ল। ঠিক আছে, তাহলে যে কোনো সিস্টেমে তুমি চিন্তা করো, তাকে তাপ দাও, ওই পুরো তাপ দিয়ে তুমি কাজ নাও পেতে পারো, সে কি করবে? ওই তাপের কিছু অংশ ভিতরের শক্তি বাড়ানোর জন্য ব্যয় করবে আর কিছু অংশ কাজ করবে, মানে দুইটা জায়গায় সে ভাগ করে দিল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যে তাপ দিলাম তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, কিছু অংশ কাজ হলো। আচ্ছা বলো তো এটা কি শক্তির নিত্যতা সূত্রকে সাপোর্ট করে কিনা? হ্যাঁ, শক্তির নিত্যতা সূত্র কি ছিল? যে শক্তি ধ্বংস হয় নাই, জাস্ট কনভার্ট হয়েছে। হ্যাঁ, তো আমরা তো এটাই বলতেছি, দেখো আমরা যে তাপ দিচ্ছি তার কিছু অংশ ভিতরের শক্তি বাড়ানোর জন্য ব্যয় হয়েছে, তার ভিতরে অভ্যন্তরীণ শক্তি বাড়াইছে, আর বাকিটা দ্বারা কাজ, তো আমাদের শক্তি তো নষ্ট হয় নাই। এই জন্য আমরা বলবো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্রকে সাপোর্ট করে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত তো বুঝছি, যদি আমরা ডেল কিউ পরিমাণ তাপ দেই তাহলে ডেল ইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডেল ডাব্লিউ কাজ, তাহলে এই জিনিসটা সমান হবে। আচ্ছা আমরা অনেক সময় এটাকে ডেল কিউ দ্বারা প্রকাশ না করে বাচ্চারা কি দ্বারা প্রকাশ করি তোমরা কি জানো? মনে করো ডি কিউ দ্বারা প্রকাশ করছি। আচ্ছা ডেল কিউ আর ডি কিউর মধ্যে পার্থক্য কি বুঝো? ডি কিউ মানে সামান্য তাপ যদি আমরা দেই এটাকে আমরা ডি কিউ দ্বারা প্রকাশ করি, আর মনে করো দ্বিতীয় সামান্য তাপ সামান্য তাপ সামান্য তাপ দিয়ে 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 একটা মোট তাপ দিছি না, ওইটাকে আমরা বলি ডেল কিউ। মানে বিষয়টা হচ্ছে আমরা মনে করো একটা সামান্য তাপ দিছি, একবারে দিছি ডি কিউ, আরেকবার দিছি ডি কিউ, আরেকবার দিছি ডি কিউ, তাপগুলো সাম করলে একটা মোট তাপ হবে না? হ্যাঁ, তো আমরা ডি কিউ বলতে সামান্য তাপকে বোঝাই, আর ডেল কিউ বলতে আসলে এরকম সামান্য তাপ অনেকগুলো দিলে মোট তাপ কত। তাহলে আমরা যদি বলি আমরা সামান্য একটা তাপ দিছি, ওই সামান্য তাপের ফলে সামান্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সামান্য কাজ। যেহেতু তুমি তাপ সামান্য দিছো, কাজ কি বেশি পাবো নাকি? তাহলে আমরা যদি ডি কিউ পরিমাণ তাপ দিতাম তখন ডি অভ্যন্তরীণ শক্তি, ডি ডাব্লিউ কাজ, তখন আমরা এই ফর্মুলাটা এইভাবে লিখতে পারতাম, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, বাট সিস্টেমটা একই, কথা একই, তাই না? তাহলে আমরা যে তাপ দিব একটা সিস্টেমে, ওই তাপের পুরোটা দ্বারা সে কাজ করবে না, কিছু ভিতরের শক্তি, কিছু অভ্যন্তরীণ শক্তির, কিছু ভিতরের শক্তির পরিবর্তন আর কিছু কি কাজ। যদি কোনো সিস্টেম ভালো হয়, মনে করো সে কি কাজ করলো, সে ভিতরের কোনো শক্তি বাড়ায় না, তাহলে তখন কি হবে বলতো? ভিতরের শক্তি যদি না বাড়ায় তখন পুরো তাপ দিয়ে কাজ করবে। এবার সাধারণত কি কাজ করে, যে তুমি যে তাপ দিবে একটা সিস্টেমে তার কিছু অংশ ভিতরের শক্তির জন্য ব্যয় করে, কিছু অংশ কাজ করে। ঠিক আছে, কোনো ভালো সিস্টেম যদি এরকম পাই যে ভিতরের শক্তি বাড়ায় না, পুরোটা দিয়ে কাজ করে, এটা হইতেও পারে। বাট সাধারণত আমরা বললাম যে ঠিক আছে আমরা যে তাপ দিব ওই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে, কিছু অংশ কাজ হবে, দুইটাকে সাম করলে আমরা ডি কিউ পেয়ে যাবো। ক্লিয়ার বাচ্চারা? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের কি ফার্স্ট ল। তো এখান থেকে একটা দামি জিনিস আসে বাচ্চারা, সেটা হচ্ছে আমরা কখন প্লাস বলি কখন মাইনাস বলি। দেখো মানে ডি কিউর মানটা কখন প্লাস হয় কখন মাইনাস হয়, তো বুঝো বিষয়টা বুঝো। মনে করো আমাদের এটা একটা সিস্টেম, তো এই সিস্টেম আমরা তাপ দিছি, যখন আমরা এই সিস্টেমে তাপ দিব তখন আমরা বলবো ডি কিউর মানটা প্লাস, যখন একটা সিস্টেমে তাপ দিব তখন হবে প্লাস। আর যদি আমি বলি যে এই সিস্টেম থেকে আমরা তাপ বার করে নিছি তখন হবে কি? মাইনাস। তাহলে ডি কিউ কখন প্লাস হয় কখন মাইনাস হয় বুঝছি, যখন সিস্টেমে দিবা প্লাস, যখন বার করে নিবা মাইনাস। ওকে, আচ্ছা তারপরে ডিইউ কখন প্লাস মাইনাস হবে? দেখো যখন তুমি সিস্টেমে তাপ দাও, বলো তো বাচ্চারা কি হয়, সিস্টেমে যখন তাপ দিবা তখন তার ভিতরের শক্তি বাড়বে না? হ্যাঁ, তাহলে ভিতরের শক্তি বাড়লে আমরা বলবো ডিইউর মানটা প্লাস। আর যদি ভিতরের শক্তি কমে, কখন কমবে বাচ্চারা বলো তো? তুমি যখন এর থেকে তাপ বার করে নিবা, যে বের হো তাপ, বের হো শয়তান, দেখে দিকে তাকাও, তাহলে আমরা যে বের করে নেই তাহলে কি ভিতরের শক্তি কমে যাবে? তাহলে ভিতরের শক্তি কমলে আমরা বলবো কি? মাইনাস। তাহলে আমরা প্লাস মাইনাসটা তো বুঝছো যে কখন অভ্যন্তরীণ শক্তি প্লাস কখন মাইনাস, ভিতরের শক্তি বাড়লে প্লাস হবে আর কমলে কি? মাইনাস। এবার বিষয়টা বুঝো, তাহলে বিষয়টা বুঝো। তাহলে ডি কিউ কখন প্লাস বলো তো? যখন তুমি দেখবা যে একটা তাপ সিস্টেমে দেওয়া হয়েছে তখন ওই তাপটাকে তুমি প্লাস বলবা। ঠিক আছে, মনে করো আমি বললাম যে একটা সিস্টেমে 5 জুল এনার্জি দেওয়া হয়েছে, তখন তুমি কি বলবা? তুমি বলবা যে ডি কিউর মানটা হচ্ছে 5 জুল। বাট আমি যদি বলি একটা সিস্টেম থেকে তাপ বার করা হয়েছে 5 জুল, তখন তুমি কি বলবা? তখন বলবো যে ডি কিউর মানটা -5 জুল। বিষয়টা বুঝছো? তাহলে দিলে এটা প্লাস হবে আর বার করে নিলে মাইনাস। এখন আমি যদি বলি যে একটা সিস্টেমের ভিতরের শক্তি এতটুকু বাড়ছে, তখন তুমি বলবো যে এত, মনে করো 2 জুল বাড়ছে প্লাস। আর যদি বলি 2 জুল কমছে তখন হবে কি? মাইনাস।
ওকে, তাহলে এই পর্যন্ত বুঝলাম যে তাপ কখন প্লাস, অভ্যন্তরীণ শক্তি কখন প্লাস মাইনাস হয়। এবার কাজের বিষয়টা বুঝো। কাজের বিষয়টা হচ্ছে যখন সিস্টেম নিচ থেকে কাজ করে তখন হয় প্লাস, যখন তার উপর জোর করে করানো হয় তখন হয় মাইনাস। বিষয়টা বুঝো কেন এরকম হয়। মানে এটা একটা এক্সাম্পল দিয়ে দেখো, মনে করো তোমার আজকে খুব ভালো লাগতেছে, তুমি খুব ফিজিক্স পড়তে চাও, হ্যাঁ, তো তুমি পড়তেছো ফিজিক্স, তোমার আম্মু এসে বলতেছে এই খেয়ে যা, বাট তুমি বলতেছো না আমি খাবো না, আজকে ফিজিক্সই পড়বো, বাট তুমি উঠতে চাচ্ছ না। এর মানে কি তুমি আসলে নিজ থেকেই পড়াটা পড়তেছো, তুমি ফিজিক্সকে ভালোবেসেই পড়তেছো। ভালোবাসো না? বলো না হ্যাঁ আমরা ভালোবাসি। বাচ্চারা প্রতিদিন সকালে উঠে একবার বলবা যে আমরা ফিজিক্সকে ভালোবাসি, আমরা ফিজিক্স ছাড়া বাঁচবো না, ফিজিক্স তুমি আমার জান, তুমি আমার প্রাণ। দেখো যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। তা আমার কথা এটা না, আমার কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি এই যে পড়লা, হ্যাঁ এদিকে তাকাও, যে তুমি নিজ থেকে যে ফিজিক্স পড়লা এতে কি হয়েছে জানো, এই পড়াটা কিন্তু পজিটিভ পড়া হয়েছে। হ্যাঁ, কারণ তুমি এই পড়াটা নিজ থেকে পড়তেছো। কিন্তু ছোটোকালে কি হইতে বললো, ছোটোকালে তুমি পড়তে বসতা আর আম্মু ঝাড়ু নিয়ে পাশে বসতো, না পড়লে দিত উড়া দুরা মাইর নাকি। তাহলে এই যে তুমি তখনও কিন্তু পড়তা, বাট এই পড়াটা কিন্তু পজিটিভ পড়া না, এটা তোমার উপর জোর করে পড়ানো হইতো, এটা কিন্তু পজিটিভ পড়া না, এটা নেগেটিভ পড়া, তাই না? তাহলে ঠিক সেম, যখন একটা সিস্টেম নিজ থেকে কাজ করে তখন আমরা বলবো এটা পজিটিভ কাজ, যখন সিস্টেমের উপর কাজ করানো হয় তখন এটা হবে নেগেটিভ কাজ। ঠিক আছে? তাহলে পজিটিভ কাজ কখন, যখন সিস্টেম নিজ থেকে কাজ করে। মনে করো সিস্টেম নিজ থেকে প্রসারণ হচ্ছে, তাহলে আমরা বলবো যে কাজের মানটা পজিটিভ। আর যখন পরিবেশ তার উপর কাজ করবে, দেখো এক আছে সিস্টেম আর তো পরিবেশ, তাহলে সিস্টেম যখন পরিবেশের উপর কাজ করবে মানে সিস্টেম নিজ থেকে কাজ করবে তখন হবে প্লাস, আর যখন পরিবেশ তার উপর কাজ করবে তখন হবে মাইনাস। ঠিক আছে? তাহলে আমরা এই প্লাস মাইনাসের বিষয়টা বুঝছো কিনা, যে সিস্টেম নিজ থেকে কাজ করলে হয় প্লাস আর তার উপর জোর করে কাজ করানো হলে হবে কি মাইনাস। ওকে, তাহলে বাচ্চারা আমরা তাপগতিবিদের প্রথম সূত্রটা বুঝলাম, যে তাপগতিবিদের প্রথম সূত্রটা হচ্ছে যে আমরা যখন একটা সিস্টেমে কিছু তাপ দিব ওই পুরোটা দ্বারা আমরা কাজ পাবো না, কিছু অংশ অভ্যন্তরীণ শক্তির জন্য ব্যয় হবে, কিছু অংশ দ্বারা কাজ করবে। এটাকে আমরা বলি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। ওকে, তো আমরা দুইটা রিলেশন পাইছি, একটা ডেল কিউ দিয়ে আর একটা ডি কিউ দিয়ে। ডেল কিউ হলো ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, অথবা ডি কিউ হলো ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, দুইটাই লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর কখন ডি কিউ প্লাস কখন মাইনাস, কখন অভ্যন্তরীণ শক্তি প্লাস কখন মাইনাস, কাজের মান কখন প্লাস কখন মাইনাস, সেই জিনিসটা আমরা বুঝলাম। হ্যাঁ, ওকে, তো আমাদের আজকে বাচ্চারা এই পর্যন্ত থাকবে। আমরা আসলে কি পড়লাম আজকে, বেশি কিছু পড়ি না, যে সিস্টেম কি, পরিবেশ কি, তারপর তাপগতীয় স্থানাঙ্ক কি, তারপর তাপগতীয় প্রক্রিয়া কি, তারপর কি পড়ছি অভ্যন্তরীণ শক্তি কি এবং অভ্যন্তরীণ শক্তি কিভাবে বার করতে হয়, তারপর থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল পড়ছি। এটাই তো নাকি? ওকে, তো আজকে এই পর্যন্ত থাকবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কি করবো, নেক্সট ক্লাসে আরও ইম্পর্টেন্ট জিনিস পড়বো। আস্তে আস্তে এখন ইম্পর্টেন্সের দিকেই আমরা যাচ্ছি বাচ্চারা। হ্যাঁ, ওকে, তো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। আজকে এই পর্যন্তই থাকবে। ওকে, তো বাচ্চারা আজকে তাহলে আমাদের এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।